হাই এভরিওয়ান। তো সবার প্রথমেই তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো যেমনটা আমি ইউটিউব কমিউনিটি পোস্ট বলো বা ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে বলো, আমি পোস্ট করেছিলাম একটা কিউএন এর জন্য। তোমরা অনেক অনেক কোশ্চেন আমাকে পাঠিয়েছো, তো আমি চেষ্টা করেছি ইচ অ্যান্ড এভরি পুরাই সব কোশ্চেনই নেওয়ার। তো চলো আর বেশি দেরি করবো না, একদম লেটস স্টার্ট। তো সবার প্রথমেই যে কোশ্চেনটা আমি নিচ্ছি সেটা হচ্ছে, তোমাকে যদি টাইম মেশিনে পেছনে পাঠানো হয় এবং ক্লাস 11-এ, দেন তুমি কোন কেরিয়ার চুজ করবে এবং এমবিবিএস না অন্য কিছু, আর একবার সুযোগ দেওয়া হলে? তো দেখো, আমার ছোটবেলার থেকে খুব ইচ্ছা ছিল বিজনেস ওরিয়েন্টেড কোনো জায়গাতে যাওয়ার, মানে এমবিএ করার খুব ইচ্ছা ছিল। এবং মেন আমার টার্গেট ছিল যে ফরেন কান্ট্রিগুলোকে যাতে ট্রাভেল করতে পারি এরকম কিছুতে যাওয়া। তো আমি হয়তো ট্যুরিজম এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ওপর হয়তো এমবিএ করতাম, বা বিজনেস বিজনেস ওরিয়েন্টেড কিছু হয়তো অ্যানালিটিক্সের ওপর করতাম বা এরকম কিছু করতাম। বাট জানি না, শিওর না এখনো, বাট আমার এরকম ইচ্ছা ছিল ছোটবেলায়। তো নেক্সট ইন্দ্র করেছে, দাদা বিয়েটা কবে করছো আর এমবিবিএস কমপ্লিটের পর? হাই রে, দেখা যাক কবে কি হয়, এখনো কি করে বলি, এখনো তো দিদি ঠিক হয়নি, তো বিয়ে কি করে বলবো। তো চলো নেক্সট হচ্ছে র্যাগিং অফ ফার্স্ট ইয়ার। দেখো ফার্স্ট ইয়ারে এখন যদি বলো, আর্থিক সিচুয়েশনের পর থেকে খুব একটা সেরকম কোনো র্যাগিং হয় না। তো বাট নর্মাল কিছু ইন্টারাকশন হয়, দেখো সব কলেজেই হয়, ইভেন আমাদের কলেজেও হয়, নর্মাল কিছু হয়। তো ওটাকে তুমি সোকল্ড র্যাগিং বলতে পারো না, যেমনটা হচ্ছে আগে চলতো, বাট নর্মাল ইন্টারাকশন তো হয়। বাট এরকম কিছু না যে তুমি এক্সট্রিম লেভেলের তুমি সেটাকে সহ্য করতে পারছো না, এরকম কিছু হয় না। বাট এরকম যদি তোমার সঙ্গে কখনো হয়ে থাকে, তুমি অফকোর্স কমপ্লেন করতে পারো। র্যাগিং বোর্ড থাকে প্রত্যেকটা কলেজেরই, তো তুমি সেখানে কমপ্লেন করতে পারো। বাট কমপ্লেন করার আগে আমি অবশ্যই বলবো, তুমি তোমার কাছের যে বন্ধু তার সঙ্গে আগে ডিসকাস করো, যে এরকম আমার সঙ্গে হয়েছে, আমি এটা সহ্য করতে পারছি না। তো দেখো সে কি পরামর্শ দেয়। তুমি হট করে কমপ্লেন করতে চলে গেলে তো তোমার একটা খুব বাজে ইম্প্যাক্ট পড়ে সিনিয়রদের কাছে, এবং তারপর তুমি তোমার কোনো ক্লোজ সিনিয়রকে বলতে পারো যে তাদের এরকম আমার সঙ্গে হচ্ছে, বাট এটা খুবই ভালো হচ্ছে না। তো ওই সিনিয়র বা তোমার ক্লোজ ফ্রেন্ড যে পরামর্শ দেবে, তারপর মানে এক দুজনের কাছে ডিসকাস করে তারপর তুমি র্যাগিং বোর্ডের কাছে যাবে, ঠিক আছে? হট করে ডিসিশন নিয়ে চলে যাবে না। তো এটাই বলবো আর কি, খুব একটা এখন আর হয় না, খুব সামান্য কিছু ইনসিডেন্ট তো ঘটেই, তো সেরকম কিছু এখন হয় না। নেক্সট হচ্ছে অনিক মণ্ডল করেছে, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে ইংলিশে এনসিআরটি পড়তে কি প্রবলেম হতে পারে? তুমি কি জেনারেল এসসি এসটি বা ওবিসি? দেখো ইনিশিয়াল ক্ষেত্রে তো আমি যখন পড়তাম, তো আমার তো ইনিশিয়ালি হতো, এবং আশা করছি সবারই বেঙ্গল মিডিয়াম বোর্ড থেকে হঠাৎ করে এনসিআরটি পড়তে প্রবলেম তো হবেই, খুবই স্বাভাবিক ব্যাপার। বাট আস্তে 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 না ওটা হ্যাবিচুয়াল হয়ে যায় তোমার, আস্তে 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 ওটা ঠিক হয়ে যায়। বাট আমি সেরকম এনসিআরটি পড়িনি, আমি মেনলি বায়োলজিটাই পড়েছি, ফিজিক্স কেমিস্ট্রি অতটা সেভাবে পড়িনি। কেমিস্ট্রি কিছু কিছু পার্ট বা ফিজিক্সে কিছু কিছু পার্ট পড়তাম, যেগুলো হচ্ছে টেস্টে আসতো, সেখানকার কোশ্চেনগুলো যে জায়গাতে ফ্রেম করেছে সেই প্যারাগ্রাফটা আমি পড়তাম, ব্যাস এইটুকুই পড়েছি, ইচ্ছা আর কিছু পড়িনি। আর আমি হচ্ছে ওবিসি। নেক্সট হচ্ছে, দাদা তোমার গার্লফ্রেন্ডের নাম কি? আর কত দুঃখ দেবে তোমরা এইসব কোশ্চেন করে। নেই বাবা, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই, এখন আমি পিওর সিঙ্গেল। শুভঙ্কর দাস বলছে, রিভিল মাঝিস গার্লফ্রেন্ড নেম। সিরিয়াসলি আমাকে মাঝি ধরে পেটাবি? এইসব কি কোশ্চেন? তারা তোমার এমবিবিএস এর পড়াশুনো আর ইউটিউব একসাথে কিভাবে হ্যান্ডেল করছো? এর জন্য কি তোমার পড়াশোনায় ইম্প্যাক্ট পড়ছে না? সিরিয়াসলি বলতে গেলে পড়াশোনায় ইম্প্যাক্ট পড়ে একদম। ফার্স্ট ইয়ারে যখন সবাই সবাই ঢুকেছিলাম, তো এই এত ভিডিও চক্করে ফেসে গেছিলাম, তো প্রথমের দিকে সেই হিসেবে পড়তে পারতাম না, বা পড়ার সময় মাথার মধ্যে কন্টেন্ট আইডিয়া ঘুরতো, যে কীভাবে কি শ্যুট করবো, কীভাবে কি রেকর্ড করবো, কীভাবে কি এডিট করবো, এই টাইপের জিনিস মাথায় খুব ঘুরতো। ক্লাসে ঠিকঠাক করে ফোকাস করতে পারতাম না। আস্তে 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 এটা আবার আগের মতো হয়ে যায়। তার প্রথম প্রথম সত্যি সমস্যা তো হতোই, প্রথম প্রথম ভাবতাম যে কী করে কি করবো না করবো, তো সমস্যা তো, বাট আস্তে 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 ঠিক হয়ে যায়, এবং লাস্টের দিকে আর অতটা প্রবলেম হয়নি, যখন এই কন্টেন্টগুলো আস্তে আস্তে আমি সাইড করে নিয়েছিলাম। সেকেন্ড ইয়ারে মেন ফোকাস থাকবে পড়াশোনার উপরে, এবং সাইডে কন্টেন্ট তো চালিয়েই যাব, বাট মেন ফোকাস থাকবে পড়াশোনাতে সেকেন্ড ইয়ারে। নাম্বারে যদি ইম্প্যাক্ট বলো, তো আশা করছি নাম্বারে এরকম কোনো ইম্প্যাক্ট পড়েনি, কারণ ওই হিসেবে টপার ম্যাটেরিয়াল তো আমি না, যে বিশাল সারাদিন ধরে পড়বো এই টাইপের স্টুডেন্ট আমি কখনোই ছিলাম না। তো সেই হিসেবে নাম্বারে কোনো রকম ইম্প্যাক্ট পড়েনি, যেটুকু পেয়েছি আমি আশা করছি, যেটুকু আমি এফোর্ট দিয়েছি সেটুকুই পেয়েছি, এবং ইভেন তার থেকে বেশি পেয়েছি, ঠিক আছে? এতটাও আমি আশা করিনি। সায়ন্তন শঙ্কর এরাও আমাকে খুব পড়াতো, যেটা বুঝতে পারতাম তারা পড়াতো, তো ওদেরকে অলওয়েজ থ্যাংক, নইলে হয়তো এই নাম্বারটা স্কোরও করতে পারতাম না। তো এটাই আর কি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হাউ টু সার্ভাইভ ইন ফার্স্ট ইয়ার? এটা সত্যি ফার্স্ট ইয়ারে যখন আমরা ঢুকি তখন বুঝতে পারি না অ্যাকচুয়ালি কি করে কি করবো। সবার প্রথমে একটা, ধরো তুমি নতুন কোনো কলেজে যাচ্ছ, অনেকের ক্ষেত্রে সেটা কাছাকাছি হতে পারে, অনেকের ক্ষেত্রে অনেক দূরে কলেজ হতে পারে। তো সেক্ষেত্রে যখন যাচ্ছ, সেখানকার অ্যাটমসফিয়ার আলাদা, সেখানকার পরিবেশ পরিস্থিতি আলাদা, নতুন ফ্রেন্ড সার্কেল, নতুন হোস্টেল, যদি কেউ হোস্টেলে থাকো, কেউ বাইরে থাকলে তাও বাইরের কিছু না কিছু পরিবেশ তো আলাদা হয়ই।
বাট নতুন সবকিছু ফ্রেন্ড, নতুন কলেজ, সবকিছু একদম প্রথম প্রথম গ্র্যাপ করতে না অনেক বেশি টাইম লাগে, ইভেন সবারই লাগে, তোমার একার না, ঠিক আছে। 4 থেকে 5 মাস টাইম তো লাগে ওই সমস্ত কিছু গ্র্যাপ করতে। তারপর আবার আমাদের এমবিবিএস এর এত পড়া, ফার্স্ট ইয়ারে অ্যানাটমি একটা হিউজ বড় পোর্শন, তো ওটাকে কভার করতে প্রথমের দিকে তো কিছু বোঝা যায় না যে কি পড়বো কি পড়বো না, সেটাই ক্লিয়ার থাকে না। তো আস্তে 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 এগুলো ঠিক হয়ে যায়, বাট 4 থেকে 5 মাস প্রথমে তো লাগেই। ইভেন ওই জন্য দেখবে ফার্স্ট সেমিস্টারে ম্যাক্সিমাম ছেলেপেলে ফেল করে, কারণ বুঝতেই পারে না যে কি করে পড়বো। কারণ আমাদের অভ্যাস থাকে যে এনসিইআরটি সে প্রত্যেকটা লাইন ইচ অ্যান্ড এভরি পড়ার, বাট অ্যাকচুয়ালি এমবিবিএস এসে সেরকম অ্যাকচুয়ালি পড়াই যায় না। এমবিবিএস এর মেন টার্গেট হয় যে কনসেপ্ট ওরিয়েন্টেড পড়া বা টপিক, যে টপিকটা ইম্পর্টেন্ট সেই টপিক ওরিয়েন্টেড পড়া এবং পিওআইকিউ ওরিয়েন্টেড পড়া ফর হচ্ছে ইউনিভার্সিটি এক্সাম। তো এই টাইপের জিনিসগুলো আস্তে আস্তে আমরা শিফট করে যাই সেই ইচ অ্যান্ড এভরি লাইন পড়ার থেকে, বাট এটা একটু টাইম লাগে, টাইম সাপেক্ষ ব্যাপার। তো অবশ্যই আস্তে আস্তে হয়ে যাবে, এবং আমি একটা পুরো কমপ্লিট ফার্স্ট ইয়ারের উপর একটা সিরিজ আনবো, আস্তে 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 আমি ভিডিও দেবো পুরো ফার্স্ট ইয়ার গাইডেন্সের উপর বেস করে, বুক থেকে শুরু করে কি করে সবকিছু হ্যান্ডেল করতে হয় সমস্ত কিছুর উপর আমি ভিডিও আনবো আস্তে 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 আস্তে, ঠিক আছে। তো চিন্তা করো না একদম। নেক্সট কোশ্চেন, সাকসেসফুল 2026 কোশ্চেন করেছে, আদৌ আমি সাকসেসফুল না ফেইলার জানি না, কোশ্চেন তো দেখি আগে। টোটাল খরচা ফ্রম এমবিবিএস কাউন্সিলিং টু ফার্স্ট ইয়ার রেজাল্ট এভরিথিং প্লিজ। দেখো এমবিবিএস কাউন্সিলিং আমাদের স্টেট কাউন্সিলে প্রথমে হচ্ছে 2000 টাকা লাগে, এবং এটা নন রিফান্ডেবল, কোনোরকমভাবে রিফান্ডেবল হয় না। এবং তুমি যদি দেখো যে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে তোমার 11,000 টাকা লাগে, তার মধ্যে 10,000 টাকা রিফান্ডেবল, 1,000 টাকা তোমার ফিস কাউন্সিলিংয়ের। তো এটা হচ্ছে প্রথমে কাউন্সিলিং করানোর সময় লাগে। তারপর ভর্তির সময় যদি তুমি দেখো আমাদের স্টেটের কলেজগুলোতে 6,500 টাকা নেয়, আমাদের কলেজে 6,500 টাকা নিয়েছিল, তার মধ্যে 4,500 টাকা হচ্ছে ফার্স্ট সেমিস্টার বলতে পারো বা ফার্স্ট 6 মান্থের ফিস বলতে পারো। তাছাড়া আর হচ্ছে 1,000 টাকা হচ্ছে কাউশন ফিস থাকে, আর 1,000 টাকা হচ্ছে কলেজের অ্যাডমিশন ফিস বাবদ লাইব্রেরি টাইব্রেরি সব কিছুর একটা ফিস থাকে। তো এটাই 6,500 টাকা, এবং তারপরে আরেকটা আমাদের দিতে হয় 4,500 টাকা, এরপরে আরেকবার দিতে হয়। টোটাল ফার্স্ট ইয়ারে দুবার 4,500 টাকা দিতে হয়, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল খরচা। তো বলতে গেলে 2,000 টাকা ওদিকে কাউন্সিলিংয়ে, স্টেট কাউন্সিলিংয়ে, আর এদিকে 6,500 টাকা প্লাস আরেকবার 4,500 টাকা, এটাই। আর হচ্ছে 12 টাকা করে 144 টাকা হচ্ছে হোস্টেল ফিস রয়েছে আলাদা, এটা এক্সট্রা দিতে হয়, ঠিক আছে। তো এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন, শুভ্রনীল রয়, এটা টেলিগ্রামে করেছে, 6খানা কোশ্চেন করেছে, বেশ ভালো ভালো কোশ্চেন, ওই জন্য আমি নিলাম। তো ফার্স্ট কোশ্চেন করছে, নিট ক্র্যাক করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 3টে টিপস দাও যেটা এই 4 মাসে অবশ্যই ফলো করা উচিত। দেখো সবার ফার্স্ট টিপস হবে হচ্ছে এই 4 মাসে পিওআইকিউকে খুব ভালো করে ফোকাস করে করতে হবে, এবং পিওআইকিউ করা এবং পিওআইকিউ টপিকগুলো ভালো করে কভার করতে হবে, ফার্স্ট টিপস। সেকেন্ড টিপস, টেস্ট একদম মিস করা যাবে না এই লাস্ট 4 মাসে, ইভেন ট্রাই করতে হবে মার্চ এবং এপ্রিল মাসে মিনিমাম 20টা হলো ফুল সিলেবাস মক টেস্ট দেওয়া। আমি জানি অনেক কম টেস্ট দিয়ে অনেকে সিলেক্ট হয়, বাট আমি বলবো সেফ জায়গাতে থাকো, 20টা মক টেস্ট ফুল অবশ্যই দাও, আর তার আগে অবশ্যই পার্ট সিলেবাস টেস্ট তো দেবেই। থার্ড হচ্ছে প্রত্যেক দিন 2 থেকে 5টার যে টাইম স্লটটা আছে ওইটাতে একটু নিজেকে অ্যাক্টিভ করার চেষ্টা করো। হ্যাঁ আমি জানি আমরা বাঙালি, আমরা ল্যাথখোর, আমরা ওই টাইমটা একটু খাওয়া দাওয়ার পর ঘুমাতে চাই আমরা, বাট চেষ্টা করো যে ওই টাইমটা একটু ইউজ করার। এবং ওই টাইমটাতে দেখো প্রত্যেক দিন হয়তো তোমার বসে কোশ্চেন প্র্যাকটিস করতে ইচ্ছা করবে না, বাট হচ্ছে চেষ্টা করো যে ওই টাইমটাতে অন্তত চেয়ার টেবিলে বসার, ঠিক আছে। এবং যদি সম্ভব হয় প্রতিদিন ওই টাইমটাতে বসে 100 থেকে 150 এমসিকিউ প্র্যাকটিস কিন্তু করো, ঠিক আছে। এটা হলো থার্ড টিপস। এবং ফোর্থ টিপস হচ্ছে হেলদি খাবার খাও, ভালো করে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা ঘুমাও, এবং একটু 1 থেকে 2 ঘন্টা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য রাখো, হাঁটাহাঁটি করো, গান শোনো, সিনেমা দেখো, যা করতে ইচ্ছা করে 1 থেকে 2 ঘন্টা করো। সবার সঙ্গে হঠাৎ করে ঝগড়া করার দরকার নেই, কারণ আমাদের মাথা ওই সময় একদম খুব মানে স্যাচুরেটেড থাকে, তো আমরা হুটহাট করে লেগে যাই আর কি, মা বাবার সঙ্গে ঝামেলা করতে বা দাদা ভাই বোন এর সঙ্গে ঝামেলা করতে লেগে যায়। তো চেষ্টা করো নিজেকে একটু কাম রাখার, আর রিভিশনটা প্লিজ করো, রিভিশনটা কিন্তু একদম কেউ ছেড়ো না, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এমবিবিএস লাইফে পড়াশোনার পাশাপাশি ইউটিউব চ্যানেলে মেনটেন করা কি কঠিন কিছু? দেখো এটা ডিপেন্ড করছে, আমার কাছে ইনিশিয়ালি তো খুবই কঠিন লেগেছিল, ইভেন এখনো লাগে কঠিন বলতে, কারণ পড়াশোনার পাশাপাশি এগুলোকে হ্যান্ডেল করা, প্লাস আমি আবার ডেইলি টাইপের ভিডিও যেহেতু ছাড়ি, তো আমার প্রতিদিন 2 থেকে আড়াই ঘন্টা টাইম এডিটিংয়ে লাগে। তো এটা সত্যি খুব মানে খুবই টাফ, তার উপর সঙ্গে আধা ঘন্টা টাইম আমার প্লাস আপলোড করতে, থাম্বনেল ডিজাইন করতে, বা বলো তোমার টাইটেল লিখতে, যদিও সব কিছু চ্যাটজিপিটি ইউজ হয়, তা সত্ত্বেও টাইম লাগে না, কারণ প্রম্পট তো তোমাকে নিজেকেই দিতে হয় না। তো এছাড়াও তোমার লং ভিডিওতে তো প্রচুর টাইম লাগে, একটা লং ভিডিও এডিট করতে আমার 6 থেকে 8 ঘন্টা, ইভেন 10 ঘন্টা টাইমও লেগে যায়। তো সত্যি টাফ, বাট চেষ্টা করছি, লেটস ট্রাই টুগেদার, দেখা যাক কি হয়। তোমার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট কি, সেই দিনের ফিলিংসটা কেমন ছিল? দেখো এখনো পর্যন্ত সব থেকে বড় অ্যাচিভমেন্ট তো সবারই ক্ষেত্রে আমি বলবো যে জাস্ট যারা নিট ক্র্যাক করে এসেছে তাদের ক্ষেত্রে ওই নিট ক্র্যাক করার ওই দিনটা, যে মানে যখন ফার্স্ট তুমি অ্যাকচুয়ালি দেখো যে ওএমআর মিলিয়ে যে তোমার এত নাম্বার আসছে, ইভেন ভেবে নিয়েছো তুমি একটা কলেজ পাচ্ছ, তো ওই দিন একটা আলাদাই শান্তি থাকে। ওটা
যে ওই জায়গাটায় ছিল সেই একমাত্র ফিল করতে পারে। এমবিবিএস এ কলেজে গিয়ে এমন একটা পরিস্থিতি বা কোনো ঘটনা বলো যেটা তোমার খারাপ লেগেছিল। বলতে গেলে এমবিবিএস এ ঢোকার পরপর মানে বিশেষ করে আমার মতো একজন বা এরকম যারা ক্রিয়েটার টাইপের যারা ভিডিও টিডিও বানায়, তো দেখো আমাদের সবকিছু তো ওপেন থাকে, সবকিছু বলতে মানে যতটুকু আমরা চাই ওপেন রাখি ততটুকু আমরা ওপেন রাখি। তো মানে একদম পিওরলি জাজমেন্টাল হয় তখন, মানে সবাই মানে ক্যামেরার ওপাশে তোমরা রয়েছে, তো যে কেউ যেভাবে কিছুটাকে জাজ করতে পারো, ঠিক আছে। তোমার মনে হতে পারে যে এটা কেন বলছে, ওটা কেন বলছে, এটা কেন করছে, ওটা কেন করছে, তো একদম ওপেন টু জাজমেন্টাল এরকম একটা ব্যাপার থাকে আমাদের। তো অনেকেই অনেক রকম ভাবে তোমাকে জাজ করবে, অনেকে মানে একটা ধারণা করে নেয় না যে আচ্ছা ওই ছেলেটা ওই রকম হবে। তো এরকমই যেহেতু আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে রয়েছি, তো আমাদের সবকিছু সবার কাছে পৌঁছাচ্ছে, তো অনেকেই হয়তো এরকম ধারণা করে নেয় যে ছেলেটা হয়তো এইরকম হবে, হয়তো খুব ঘ্যাম হবে, হয়তো খুব অহংকার হবে, হয়তো কারোর সঙ্গে কথা বলতে চাইবে না, এই টাইপের অনেকে ভেবে নেয়। তো এরকমও ইনসিডেন্ট ঘটে। তো আবার অনেকে হোস্টেলে গিয়ে যখন সিনিয়রদের তোমার নামে উল্টোপাল্টা হয়তো এরকম বলে, বা মানে একটা যেমন সিনিয়ররা জিজ্ঞাসা করে যে তা ওই ছেলেটা কেমন, সে হয়তো কিছু বলছে। তো এই টাইপের সিচুয়েশন ঘটে যখন তোমার নামে বা তোমার বিষয়ে একটা অন্যরকম চিন্তা ভাবনা বা অন্যরকম কাহিনী সবার মধ্যে ঘোরে, বাট অ্যাকচুয়ালি তুমি সেটা নাও, বাট তুমি জানো এরকম জিনিস এটা ঘুরছে। তো ওই সময় খারাপ লাগে, বাট আস্তে 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 যখন সবাই তোমার সঙ্গে কথাবার্তা বলে, আস্তে আস্তে তোমাকে জানে, যে তখন মানুষ বুঝে যায় যে আচ্ছা ওকে যেমন আমরা ভাবতাম সেরকম না। তো এরকম ইনসিডেন্ট আমার সঙ্গেও ঘটেছে। তো অনেক সিনিয়ররা আমাকে বলেছে যে এরকম কিছু, বা অনেক ব্যাচমেটরাও বলেছে আমরা ভাবতাম তুই এরকম, বাট অ্যাকচুয়ালি তুই এরকম না। তো এরকম ঘটনা ঘটে। তো এগুলো একটু প্রথম প্রথম খারাপ লাগতো, বাট আস্তে 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 যখন সবাই বুঝে যায় সবকিছু, তোমার সঙ্গে সবাই কথাবার্তা বলে, তুমি যখন মানুষের কথাবার্তা বলতে যাও অ্যাকচুয়ালি তুমি কি, যখন সবাই জেনে যায় না, তখন আর এসবগুলো আর কোনো ম্যাটার করে না। বাট হ্যাঁ, ইনিশিয়ালি যখন এও তোমার নামে উল্টোপাল্টা বলবে, তখন একটা মানে এটা ইমেজ তোমার অন্য ক্রিয়েট তো হয়ই। তো এটা আবার তোমাকেই ঠিক করতে হবে, এর কোনো উপায় নেই না। তুমি যখন মানুষের সঙ্গে কথা বলবে, তুমি তোমার নিজেকে এক্সপ্রেস করবে তার কাছে, তখনই সেই বিষয়টা ক্লিয়ার হবে। তো এটা হয়, সবার সঙ্গে হয়। বাট আমি ক্রিয়েটার বলে বলছি না, তোমাদের সঙ্গেও হয়, তোমার তোমার কেউ না কেউ হয়তো কারোর কাছে তোমার নামে উল্টোপাল্টা বলেছে বা এরকম একটা বিবরণ দিয়েছে, তো সে তোমাকে ওরকম ভেবে নিয়েছে, বাট অ্যাকচুয়ালি তুমি নাও। বাট এটা আস্তে আস্তে তুমি যখন তার সঙ্গে কথা বলবে তখন সেটা ক্লিয়ার হবে, তার আগে হবে না। সোশ্যাল মিডিয়াতে যেরকম এমবিবিএস লাইভ দেখানো হয়, সত্যি কি এরকম হয় নাকি কিছু ডিফারেন্স থাকে? দেখো, আমরা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে অ্যাজ এ ক্রিয়েটার বলো, অ্যাজ এ রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার বলো, বা লং ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার বলো, আমরা তো সবসময় চাই যে ভালো দিকগুলো দেখানোর, খুব কমই আমরা চাইবো যে টক্সিক জিনিসগুলোকে দেখানোর বা খারাপ জিনিসগুলো দেখানোর আমরা খুবই কম চাইবো। এবং কেন চাইবো বলো? অ্যাজ এ তুমি কনজিউমার বা অ্যাজ এ তুমি যদি ভিডিওটা দেখছো, তুমি তো চাইবে না যে খারাপ জিনিসটা এক্সপিরিয়েন্স করো, তুমি চাইবে ভালো জিনিসটা এক্সপিরিয়েন্স করার, একদম টু বি অনেস্ট। তো আমরাও চাই যে জিনিসগুলোকে রোমান্টিক ওয়েতে দেখানোর, বেস্ট জিনিসগুলো দেখানোর। তো বাট সত্যিকার বলতে আমি অনেক কিছু দেখাই যেগুলো অ্যাকচুয়ালি রিয়েল আমি ফিল করছি, যেগুলো আমি রিয়েল করছি সেগুলোই আমি দেখানোর চেষ্টা করি, এক্সট্রা শো অফ করি না। যেটা আমার নিজের লাইফ সেটাই আমি দেখাই। আমি নিজে যদি ডাল ভাত খাই, চাই আমি ডাল ভাতটাই দেখানোর, মাংস ভাত না দেখানোর। তো এটাই মানে এরকমই। তো আমরা চাই, মানে আমি চাই জিনিসগুলোকে রিয়েল রাখার, বাট অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি রিয়েল থাকে না। এবং তুমি যদি বলো একটা কমপ্লিট ব্লগ, আমার ব্লগ বলো বা যারই ব্লগ বলো, তো সবকিছু পারফেক্টলি রিয়েল হয় না। আমি চেষ্টা করি 90% জিনিসকে রিয়েল রাখার, 10% তো কন্টেন্টের জন্য কিছু না কিছু করতে হয়, যাতে এনগেজ হয় ভিডিওটা। একদম টু বি অনেস্ট কথা, যাতে এনগেজ হয়, যাতে তুমি দেখতে চাও, সেই জন্যই বানানো। বাকি আমার ক্ষেত্রে আমি বলতে পারি 80 থেকে 90% আমার রিয়েল থাকে, যেটা আমি চাই অ্যাজ এ ভালোবেসে মানুষকে দেখানোর বা ভালোবেসে তোমাদের সঙ্গে কানেক্ট হওয়ার। ফিউচারে যে তোমার বউ হবে তার মধ্যে কি কি গুণ থাকা দরকার, আর কি কি হলে তুমি এখনই তাকে বিয়ে করবে না? হাই রে, এ তো ম্যাট্রিমনি সাইটে গিয়ে আমাকে লিখতে হবে যে কি 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 হবে তার মধ্যে। দেখো, বেশি কিছু নেই, একটুকু আমি বলতে পারি। আম, আহ, তার আমাকে ভালোবাসতে হবে, ঠিক আছে। আমাকে যদি সে ভালোবাসে, বাকিটা আমি তার সঙ্গে অ্যাডজাস্ট করে নেবো। দেখো, পারফেক্টলি তো একদম মানে মনের মতো তোমার কখনোই কেউ হতে পারবে না, ঠিক আছে। বাট সে যদি ভালোবাসে, আমি যদি তাকে ভালোবাসি, বাকিটা আমি অ্যাডজাস্ট করে নেবো, তাকে আমার মতো বানিয়ে নেবো, বা সে আমাকে তার মতো বানিয়ে নেবে। দুজন নিজন একদম কমফর্ট হয়ে যাবো। বাট ভালোবাসাটা থাকা চাই, নইলে কিন্তু হবে না। দুজনের প্রতি রয়্যাল থাকতে হবে, দুজনকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হওয়া থাকা চাই। বাকি সব কিছু হয়ে যাবে, ঠিক আছে। বডি অত ম্যাটার করে না, ওসব জিম করলে ঠিক হয়ে যায়, ঠিক আছে। বাকি মনের দিক থেকে ভালো হতে হবে, ঠিক আছে। এবং আমি যেটা করি তার সাথে সেটাকে বুঝতে হবে, এই আর কি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, সুবি ফ্রি ফায়ার করেছে, আচ্ছা ফ্রি ফায়ার থেকে গেম খেলতে খেলতে কোশ্চেন করে দিয়েছে, ফিজিক্স কিভাবে ইমপ্রুভ করবো? তো দেখো, ফিজিক্সের জন্য একটাই রুলস হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করা। যে যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে, ডিফারেন্ট টাইপ অফ যে কত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে, সে কিন্তু তত বেশি ফিজিক্সে স্কোর করবে। তো কোশ্চেন প্র্যাকটিস করার উপর আর ফিজিক্সের কোনো বড় টিপস হয় না।
শাশ্বতী ভৌমিক কোশ্চেন করেছে, ইউপিএসসি আর এসএসসি সিজিএল এর স্টেট পিসিএস দেওয়ার কোনো ইচ্ছা আছে কি ফিউচারে, অ্যান্ড ফেভারিট আইএসকে? দেখো সত্যি কথা বলতে যখন আমি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন অনেকবার আমার মনে হচ্ছে যে ইউপিএসসির জন্য প্রিপারেশন নিতে পারতাম, বা এখানে যখন পড়ছি বা অন্য কোনো সিজিএল হোক বা পিসিএস কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারতাম, কেন নিটের জন্য নিচ্ছি। তো তখন খুব মনে হতো, ইভেন আমি যখন ফার্স্ট ইয়ার ঢুকেছিলাম তখনও আমার খুব মনে হতো, কারণ এখন আর মনে হয় না যে আবার কোনো একটা কম্পিটিটিভ এক্সামের জন্য আবার পড়বো, তো এরকম এখন আর ফিল হয় না, সত্যি কথা বলতে আর ফিল হয় না। বাট সত্যি একটা সময় আমার খুব মনে হয়েছিল যে ইউপিএসসির জন্য পড়বো, এবং ইভেন হয়তো ইউপিএসসির জন্য নিতাম তো আমি আইএস এর জন্য ট্রাই করতাম, বা হচ্ছে ফরেন সার্ভিসের জন্য আমি ট্রাই করতাম। তো এটাই, এখন আর খুব একটা না, এখন হচ্ছে আমার সেই পুরোনো ড্রিমে ফিরে গেছি আমি চাই এখন সেই একটু ট্যুর করতে, ইন্টারন্যাশনাল ট্যুর করতে, ফরেন ট্যুর করতে, এইসব চাই আমি। তো ইন ফিউচার তোমরা যদি সেরকম জায়গায় যদি চ্যানেলটাকে আমি নিয়ে যেতে পারি, তোমরা দেখবে হয়তো ইন্টারন্যাশনাল ব্লগ আসছে, বা আমি ঘুরছি ফিরছি সেই সমস্ত ব্লগ খুব আসবে। জানি না ডাক্তারির সঙ্গে সঙ্গে কতটা পসিবল, বাট আমি চেষ্টা করবো খুব ঘোরার, আমার খুব ইচ্ছা, আমার পৃথিবী দেখার খুব ইচ্ছা। কারণ ছোটোবেলাতে আমি খুব একটা এদিক ওদিক যাইনি, তো এগুলো আমার খুব ড্রিম ছিল ছোটোর থেকে, যে আমি এদিক ওদিক ঘুরবো। মানে এক সপ্তাহ আমি ধরো চায়নাতে থাকবো, এক সপ্তাহ আমি সুইজারল্যান্ডে থাকবো, এক সপ্তাহ আমি জাপানে থাকবো, এরকম আমার খুব ড্রিম ছিল। দেখা গেলো ইন ফিউচার মেডিকেল ফিল্ডের ক্ষেত্রে এরকম হওয়াটা খুব চাপের। যারা বড় সার্জেন টার্জেন হয় তারা হয়তো এরকম যায় এদিক ওদিকে, যে আজকে একটা সার্জারি করতে যাচ্ছে, কালকে ধরো অন্য কোথাও একটা সার্জারি করতে যাচ্ছে, বাট তাও সেটা মানে প্রফেশনাল কাজে, বাট ওরকম ট্যুর হিসেবে যায় না। দেখা যাক ইন ফিউচার কী হয়, বাট সার্জারিতে আমার অতটা খুব একটা ইন্টারেস্ট নেই, সায়ন্তনের আছে, আমার অতটা বেশি ইন্টারেস্ট নেই। তো বলা যায় না আমার ইন্টারেস্ট এখন নেই, কখন ডেভেলপ হয়ে যায় কে জানে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। স্বাগত মণ্ডল কোশ্চেন করছে, তোমার হাইট কত দাদা? দেখো আমার হাইট হচ্ছে 165 সেন্টিমিটার কাছাকাছি, ঠিক আছে। আর আর এটাও বলো কিন্তু যে কলেজে আমাদের বৌদি খুঁজে পেলে দাদা? না ভাই, পাইনি ভাই, খুব কষ্ট। এনিওয়েজ, লাভ ফ্রম দুর্গাপুর, লাভ ইউ টু, লাভ ফ্রম বারাসাত প্লাস গোবরডাঙ্গা। মিনা মাইতি কোশ্চেন করছে, দাদা তোমার নিটে কত র্যাঙ্ক হয়েছিল? যতটুকু আমার মনে পড়ছে 32,413, তুমি ডেসক্রিপশন দেখে নেবে, চ্যানেল ডেসক্রিপশনে রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক ছিল 1475। পাবুল্লা কোশ্চেন করছে, হোস্টেল প্লাস মেস ফিস কত? দেখো আমাদের হোস্টেলের পার মাসে 12 টাকা করে ফিস, সমস্ত কিছু মিলিয়ে, মানে ফুডিং না সরি, থাকার আর হচ্ছে ইলেকট্রিসিটি সব কিছু মিলিয়ে 12 টাকা করে, তো বছরে 144 টাকা দিতে হয়। আর মেস ফি ওরকম আমাদের ওরকম নেই যে তোমার মান্থলি কোনো মেস ফিস নেই, আমাদের যা খাবে সেই হিসেবে। যেমন তোমাদের ভেজ হচ্ছে তোমার 35, মাছ ডিফারেন্ট মাছের উপর ডিপেন্ড করে। আর নর্মাল রুই মাছ হচ্ছে মানে 55 টাকা, আর কাতলা টাতলা মানে 70 টাকা এরকম, মাংস হচ্ছে 65 টাকা, তো এরকম ভ্যারি করে, ঠিক আছে। সুমিত কুমার মন্ডল কোশ্চেন করছে, দাদা রিকোয়েস্ট রইল ফিজিক্সের কিছু কিছু লাস্ট টিপস দাও, কিভাবে মার্কস ইনক্রিজ করা যায়, আর ইলেকট্রিক চার্জ, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড হোল মডার্ন ফিজিক্স থেকে আন্দাজ কতগুলো কোশ্চেন পাওয়া যায়? দেখো এর তো একটা পারফেক্ট লিস্ট আমি তোমাকে টেলিগ্রামে সেন্ড করে দেবো, কোনো অসুবিধা নেই। আর ফিজিক্সের জন্য একটাই টিপস আমি যেটা বললাম, দেখো কনসেপ্ট মেন ফোকাস করো এবং তার সঙ্গে কোশ্চেন প্র্যাকটিস করো, এছাড়া আর কোনো উপায় নেই। আর একটা সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার শর্ট নোটস বানিয়ে রাখো, ওগুলো বারবার রিভিশন করো, ওতে কোশ্চেন প্র্যাকটিস করো, আর কোনো সলিউশন নেই ফিজিক্সের। দেখো 2025-এর ফিজিক্স পেপার টাফ এসেছিলো আমি মানছি, 2024-এ মডারেট লেভেলের পেপার ছিল, মেনলি আমাদের স্টেটমেন্টস ওয়াইজ কোশ্চেন এসেছিল। তো 2026-এ কী হবে কেউ বলতে পারে না, ঠিক আছে। তো 2025-এর লেভেলের পেপার হবে, এই আশা নিয়েই যেতে হবে। কিন্তু কোশ্চেন টাফ আসলেও দেখবে তুমি 2025-এও এমন পেপার ছিল যেখানে 25টা কোশ্চেন বা 30টা কোশ্চেন কিন্তু করা যাচ্ছিল, এমন না যে করা যাচ্ছিল না। তুমি যদি 10 থেকে 15টা কোশ্চেন যদি ছাড়ার ক্ষমতা তুমি যদি রাখো, তোমার বুকে যদি পাটা থাকে, আমি পরীক্ষায় যাবো, যদি কঠিন কোশ্চেন হয় আমি সেই কোশ্চেনটা ছাড়বো, যেটা ইজি কোশ্চেন সেটা আমি অ্যাটেন্ড করবো, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, এটাই। এবার হচ্ছে সৌমাল্য মন্ডল কোশ্চেন করছে, হাউ ডিড ইউ ব্যালেন্স বোর্ডস অ্যান্ড নিটস ওয়েস্ট বেঙ্গল বোর্ড? দেখো সত্যি কথা বলতে আমি তো 2018-তে বোর্ডস দিয়েছি, তো তখন তো আমি নিটের কথা ভাবিনি। বাট তুমি যদি এখনকার পার্সপেক্টিভে তুমি যদি বলো যে কীভাবে ম্যানেজ করবে, তো দেখো আমি বলবো যে নিটের জন্য প্রপার পড়াশোনা করার জন্য, কারণ তুমি 11-12 তুমি নিটের জন্য প্রপারলি পড়ো, বোর্ডসের জন্য সেভাবে তোমার কিচ্ছু পড়তে হবে না। জাস্ট পরীক্ষার 2 মাস আগে বোর্ডসের যে ধরো ছায়া প্রকাশন বা কিছু এরকম বই পাওয়া যায় না, যেগুলো বেরোয়, যে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে থাকে, যে কীভাবে কোশ্চেন লিখতে হবে, তো সরি, তো সেখান থেকে তুমি জাস্ট দেখে নাও যে আচ্ছা এইভাবে লিখতে হয় কোশ্চেনগুলো, তুমি দেখবে তুমি অলরেডি কনসেপ্ট সব কিছু পড়েছো, তুমি জাস্ট ওখানে একটু অনেক জাস্ট ল্যাঙ্গুয়েজটা দেখবে যে কী করে লিখতে হবে, ব্যাস এইটুকুই। এছাড়া এক্সট্রা কিচ্ছু করতে হবে। আমি বলছি শোনো, আমাদের নিটে আমরা বোর্ডসের দ্বিগুণ তিনগুণ জিনিস পড়ি, ঠিক আছে, এক্সট্রা জিনিস আমরা অনেক পড়ি, যেগুলো বোর্ডসে অতটাও ইম্পর্টেন্ট অতটাও আসে না, ঠিক আছে। তো তুমি যদি নিটের জন্য পড়ো, বোর্ডস তোমার কাছে একদম জলভাত হয়ে যাবে। তো লাস্টে 1-2 মাস অবশ্যই
দেখে নিও যে কিভাবে কোশ্চেনগুলো লিখতে হয়, ব্যাস এটুকুই, আর কিচ্ছু না। মিস্টার ফিরদৌস কোশ্চেন করছে, দাদা ফার্স্ট অ্যাটেম্পটে নিট ক্র্যাক কীভাবে করবো, লাভ ফর মেদিনীপুর। তারপর ফার্স্ট অ্যাটেম্পটে নিট ক্লিয়ার করাই আমি সেটা বললাম, 11-12 সঙ্গে যে পড়ছো সেটা মেন ফোকাস নিটের জন্য রাখবে, কোশ্চেন প্র্যাকটিসে মেন ফোকাস রাখবে, বোর্ডসের জন্য অতটাও ফোকাস রাখার দরকার নেই। বোর্ডসের জন্য লাস্টে গিয়ে 1-2 মাসে যখন অলরেডি এখন সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, তো তোমাদের হিউজ সিলেবাস, আমাদের মতো ক্লাস 12-এর পুরো সিলেবাস তো আসছে না, তার মাত্র 6 মাসের মানে লাস্ট সেমিস্টারের কোশ্চেন যেটুকুই মানে যেটুকু লাস্ট সেমিস্টারে পারতে সেটুকুতেই কোশ্চেন আসবে লাস্ট সেমিস্টারে। তো সেক্ষেত্রে তোমাকে মানে অত বেশি ফোকাস করে পড়াতে কোনো প্রয়োজনই নেই বোর্ডসের জন্য, তুমি নিটের জন্য মেন ফোকাস রাখো, ওর থেকে কোশ্চেন প্র্যাকটিস মানে কোশ্চেনগুলো জাস্ট আমি বলছি জাস্ট বোর্ডসের আগে জাস্ট একবার দেখে নাও 1 মাস 2 মাস ধরে, ব্যাস তাহলেই হয়ে যাবে, আর এক্সট্রা কিছু ফোকাস করার দরকার, তুমি দেখবে তুমি অনেক ভালো স্কোর করছো, তুমি আমার কথা মিলিয়ে নেবে। দীপ বলছে, আমার একটা কোশ্চেন ছিল, হাউ টু মুভ অন ফ্রম পাস্ট। আমি জেএমএনএ একবার নিট পাইনি, আমি যেমন একবার নিট পাইনি 2025 দিয়ে, কিছু রিলেটিভসদের অনেক কথা শুনতে হয়, 10 পর্যন্ত আমি ভীষণ কনফিডেন্স ছিলাম, বাট আফটার 10, 11, 12 অনেক ডাউনস আসে, ভালো গাইডেন্স পাইনি, নিজেও ডিস্ট্রাক্টেড হয়ে যাও, 12এও রেজাল্ট অতটা ভালো হয়নি, 80% ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওদের কথাগুলো যেন বাধ্য হয়ে দাঁড়ায়। তখন আমি বুঝতে পারছি এরকম মানে যখন একটা মানুষ মানে বারবার ফেল করে বা এরকম কিছু হয়, তখন চারিদিকে সবাই মিলে রিলেটিভস বলো বা আশেপাশের বন্ধু বান্ধব বলো বা প্রতিবেশী বলো, সবাই কথা শোনায়, ইভেন অনেক সময় ফ্যামিলির মেম্বাররাও কথা শোনায়, বাট কিছু করার নেই গো, এরকম কথা শোনায়, অনেকের সাথেই শোনায়, আমাকেও শুনিয়েছে, বাট এগুলো তুমি যদি ধরে বসে থাকো তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না, তোমাকে এই কথাগুলো একদিক দিয়ে শুনতে হবে, একদিক দিয়ে বার করে দিতে হবে। শুনতে অনেকটা ইজি লাগে, আমি জানি যে একদিক দিয়ে শোনা একদিক দিয়ে বার করা অতটাও ইজি না, বাট কিছু করার নেই, মানে এছাড়া কোনো উপায় নেই না, তুমি কি করবে, তুমি কারোর তো মুখ আটকাতে পারবে না, মুখ তখনই আটকাবে যখন তোমার রেজাল্ট বেরোবে, তুমি একটা কলেজে যাবে, যখন দিয়ে একটা ছবি ছাড়বে, যে সেটা পোস্ট করবে, তাদেরকে জ্বালাবে, তখন, এছাড়া তুমি আর মুখ বন্ধ করার কোনো উপায় নেই। তো ওই মুখ বন্ধ করতে গেলে এখন ঘরে বসে পড়াশোনা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই বাবা, ঠিক আছে। রিয়ালিটি অফ এমবিবিএস সোম কোশ্চেন করেছে, তারপর রিয়ালিটি অফ এমবিবিএস কি বলবো, আমি যেটা ভিডিও করি এটাই রিয়ালিটি। তো অনেকেই টক্সিক দিক দেখায়, অনেকেই বলে যে নেগেটিভ সাইড অফ এমবিবিএস, পজিটিভ সাইড অফ এমবিবিএস, তো এরকম অনেক ভিডিও রয়েছে মার্কেটে, বাট ওরকম রিয়ালিটি আমিও জানি না, আমিও সবাই সেকেন্ড ইয়ারে পড়ছি। তো এমবিবিএস তো আগেকার দিনে অনেক ব্যাপক ব্যাপার ছিল, বাট এখনকার দিনে তোমরা সবাই জানো যে এমবিবিএস এর সেরা আমার ব্যাপার নেই, এখন স্পেশালিটি করতে হবে, সুপার স্পেশালিটি করতে হবে, নইলে তো কেউ আসবে না তোমার কাছে দেখাতে, তো এটাই চলছে। নিট 2027 রোড ম্যাপ প্লিজ, কিভাবে 1 ইয়ার প্রিপেয়ার করবো, ক্লাস 11 ভালো হয়নি। নিট 2027 একটা ভিডিও বানাবো, চারিদিকে সবাই মিলে বারবার করে বলছে তো একটা ভিডিও বানাবো। তো 11 ভালো হয়নি, 12-এর ফোকাস রাখবো আগে, 12টা খুব ভালো করে স্ট্রং করার, কারণ 12 যদি স্ট্রং না হয় তখন আবার গন্ডগোল হয়ে যাবে ওদিকেও। তো 12টা খুব ভালো করে স্ট্রং করো, আর মাঝে মাঝে টাইম বার করে 11-এর কিছু কিছু পোর্শন ভালো করে কভার করার চেষ্টা করো, ব্যাকলগগুলো কভার করার চেষ্টা করো, ব্যাস। দাদা হাউ টু ম্যানেজ নিট অ্যান্ড বোর্ড, আমি অলরেডি বলেছি নিট অ্যান্ড বোর্ডস করে ম্যানেজ করা যায়। আমি বাংলা বইগুলো পড়তে পারি না, তাই লং কোশ্চেন লিখতে পারি না, এটা কি করে ঠিক করব দাদা? বাংলাতে কি সেই পূর্ণ বাক্যে কিছু লিখতে হয় নাকি? সায়েন্সের ওরকম কোনো ইতিহাস পড়ছো নাকি যে পুরো পূর্ণ বাক্যে সুন্দর করে লিখতে হবে? সায়েন্সের অ্যান্সার কি হবে, যে কি পয়েন্ট যেটা চাইছে সেটুকু ওখানে জাস্ট এক্সপ্রেস করা, ব্যাস এটুকুই হচ্ছে তোমার সায়েন্সের কেস। এমন নয় যে তোমাকে সুন্দর করে পূর্ণ বাক্যে প্রত্যেকটা সেন্টেন্স ভরে লিখতে হবে, এরকম এরকম প্রত্যেকটা পয়েন্টার দিয়ে দিয়ে লেখো না, কোনো অসুবিধা নেই। আমাদের ফিজিওলজির ক্ষেত্রে ম্যামরা বলে যে পয়েন্টার বুলেট পয়েন্ট দিয়ে লেখো, তীর চিহ্ন দিয়ে দিয়ে লেখো, তো এইভাবে লিখতে অনেক নাম্বারও ক্যাচ করা সম্ভব হয়। নট হিউম্যান কোশ্চেন করেছে, ডু ইউ নো এনিওয়ান হু স্কোর লেস দ্যান 70% ইন বোর্ডস অ্যান্ড নাও ইন জেমস? হ্যাঁ, এরকম প্রচুর আছে, এরকম আমি বলছি না, বোর্ডসের নাম্বার অত ম্যাটার করে না, তুমি নিটের সিলেকশন নিয়ে চলে আসো না, বোর্ডসের নাম্বার দিয়ে কী হবে, এরকম প্রচুর ভুরি ভুরি উদাহরণ রয়েছে, এরকম এরকম উদাহরণ রয়েছে 95%, 96% বোর্ডে পেয়েছে, এদিকে এমবিবিএস বা নিট ক্লিয়ার করতে পারেনি, এরকমও এক্সাম্পল প্রচুর রয়েছে। হাউ মেনি ডে ইন এ উইক ইজ নেসেসারি টু অ্যাটেন্ড কলেজ, হাউ মেনি ডেজ ইউ অ্যাটেন্ড? দেখো আমি যথেষ্ট ভালো কলেজ অ্যাটেন্ড করি, এখনকার দিনে কলেজ অ্যাটেন্ডেন্স খুব কড়াকড়ি হয়ে গেছে, তো কলেজ অ্যাটেন্ড তোমায় করতে হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপের জন্য কী কী লাগে টিচার্সে বলো, সিরিয়াসলি এ কি বলা সম্ভব নাকি? এরকম সে লং জিনিস লাগে, এরকম ভিডিও অজস্র রয়েছে ইউটিউবে, দেখো না, কোনো অসুবিধা নেই। আনন্দ পাল বলছে, দাদা তোমার বাবা কি কাজ করেন? আমার বাবা হার্ডওয়ার্সের একটা দোকানে কাজ করেন। তারপরে অঙ্কুর মজুমদার বলছে, দাদা ওবিসি কার্ডে এনসেল কি এখন করাতে হবে নাকি 2026 মার্চের পর, প্লিজ বলো। দেখো আমি তো করিয়েছিলাম আমার নিটের রেজাল্টের পরে করিয়েছিলাম, মানে রেজাল্টের পরে মানে যখন আমি জেনে গেছিলাম যে সিলেকশন হয়ে যাচ্ছে, এই নাম্বার পেয়েছি, তো তখন আমি করে নিয়েছিলাম, তো ওরকম টাইমেই করাতে পারো, এখন দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই।
নন্দিনী মেঘ কমেন্ট করেছে, ছোটবেলার এমন কোনো ইনসিডেন্ট যার জন্য নিজের মার কাছে খুব মার খেয়েছো? এরকম তো মার আমি ছোটবেলাতে প্রতিদিনই খেয়েছি, ঠিক আছে, প্রতিদিনই মার খেয়েছি, কারণ আমি ছোটবেলাতে খুব একদম খেলা পাগল ছেলে ছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে খেলতে চলে যেতাম, দুপুরবেলায় খেলতাম, রাত্রিবেলায় খেলতাম, বিকেলবেলায় খেলতাম। মানে ধরো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ক্রিকেট খেলতে চলে গেছি, তারপর মানে সকালে এক পর্যন্ত ছোটদের সঙ্গে খেলেছি, তারপর যেই 10টা 11টা বাজতো দাদারা খেলতো, তাদের সঙ্গে খেলছি আবার ক্রিকেট। আবার দুপুরবেলাতে ওই গুলি খেলেছো তোমরা? গুলি, কাছের ছোট ছোট গুলি হয়, দুপুরবেলাতে চলে যেতাম গুলি খেলতে। আবার বিকেলবেলাতে খেলতাম হচ্ছে কিতকিত। তারপর হচ্ছে ফুটবল খেলা শুরু হতো, ফুটবল খেলতাম হচ্ছে 4টের থেকে। তো এই 4টে থেকে ফুটবল খেলা হয়ে গেল, শীতকাল হয়ে গেলে রাতের বেলাতে হতো হচ্ছে আমাদের ব্যাডমিন্টন খেলা। দাদারা খেলতো, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়তাম, দাদারা 1টা 2টো ম্যাচ খেলতে দিত, খেলতাম সঙ্গে। সারাদিনই খেলে বেড়াতাম, বুঝেছো তো? তো সারাদিনই যখন খেলে বেড়াতাম, বাবা আসলে রাত্রিবেলায় মা বলতো যে সারাদিন খেলে বেরিয়েছে। মা তো সারাদিন তো মারতই, বাবা বাড়ি এসে রাস্তায় বার করে দিয়ে আসতো, পাশের বাড়ির বা পাশের রাস্তার কোনো লোক এসে আমার বাড়িতে দিয়ে যেত। মানে আলাদাই আমার লগর হচ্ছে ছোটবেলায়। ছোটবেলার লগর শুনলে আমার নিজেরই এখন মাঝে মাঝে হাসি পায়, এরকম ছেলে ছিলাম আমি। তারপরে আস্তে 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 এইসব খেলাধুলো অনেকটা কমে গেছিল, বাট আমি মানে খেলতাম, প্রচুর খেলেছি আমি। ক্লাস মাধ্যমিক 11 12 কলেজ প্রচুর খেলেছি, এখনো খেলি। বাট এখন রিসেন্ট লোয়ার ব্যাকে এত চোট লেগেছে আমার, ডিসবালস হয়েছিল তো L4 L5-এ, তো তারপর থেকে খুব বাজে অবস্থা। তো এই আর কি, খেলাধুলাটা এখন একটু কমিয়ে দিতে হবে, আর খেলাধুলা আর করতে পারবো না, বুঝে গেছি আমি। খারাপ লাগে, খেলাধুলা আর করতে পারবো না ভেবে। স্কুল লাইফে ফেভারিট স্যার অর ম্যাডাম, সেটা স্কুলই হতে হবে এমন কোনো ব্যাপার না, টিউশন হতে পারে, অ্যান্ড ওয়াই? আমার স্কুল লাইফে তো আমি অলরেডি একদিন বলেছিলাম যে আমাদের হেডমাস্টারকে, আমার প্রদীপ বাবুকে খুব ভালো লাগতো, খুব সুন্দর উনি ক্লাস নিতেন, তো ভালো লাগতো, ফিজিক্স পড়াতেন। আর যদি প্রাইভেটে বলো, প্রাইভেটে অনেকে অনেকে, শারদীয়া দিদি, আমি বাংলা পড়তাম, খুব ভালো দিদি, বেশ ভালোবেসে পড়াতো, বোঝাতো সব কিছু, কী করছিস লাইফে, কেন করছিস, খুব হেল্প করতো। নরোত্তম বাবুর কাছে ভূগোল পড়েছি, নরোত্তম বাবু খুব ভালো ছিলেন, খুব অন্যরকমভাবে পুরো একদম ভূগোল পড়াতেন, আমি ওরকম দেখিনি কাউকে পড়াতে। আর সঙ্গীতাদির কাছে ইতিহাস পড়তাম, খুব ভালো পড়াতো। উৎপল কাকুর কাছে আমি ছোটবেলা থেকে 5 থেকে 10 অব্দি উৎপল কাকুর কাছে পড়েছি, পুরো একদম সায়েন্স গ্রুপ, খুব ভালো পড়াতো। আমার বাড়ির পাশে বিজিত দা, আমার কাছে ইংরাজি পড়েছি, তো বিজিত দাও মানে আলাদাই মানুষ ছিলেন, পিকনিক করা থেকে শুরু করে সব কিছু করাতেন। নিহাস স্যারের কাছে ইংরাজি পড়েছি, নিহাস স্যারও অসাধারণ মানুষ ছিলেন একদম। তো অনেক অনেক, অর্ক স্যারের কাছে আমি পড়তাম হচ্ছে অঙ্ক, এটা খুব ভালো লাগতো। মানে স্যার মানে ওরকম অঙ্ক আমি আসলে কোনোদিনও কোনো জায়গায় পড়িনি, ওখানে বসিয়ে একদম আলাদাই মানে বসিয়ে করিয়ে বুঝিয়ে, মানে একদম মানে সিলি কোশ্চেন জিজ্ঞাসা করলেও স্যার একদম কোনোদিনও কিছু মাইন্ড করতেন, এবং যে সবচেয়ে বেশি সিলি কোশ্চেন জিজ্ঞাসা করতো তাকেই আরো ভালো করে পড়াতেন, যে সব কিছু পাত্র তাকে পড়াতে চাইছেন না উনি। তো এরকম একটা অর্ক স্যারের কাছে খুব পড়তাম, অর্ক দা আমার খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। তো অনেকের কাছে, অনেক ভালো ভালো মাস্টার কাছে পড়েছি আমি, আমার মানে ছোটবেলার স্মৃতি খুব ভালো লাগতো আমার একদম। মনে পড়লে তখন সব টিচারের কথাই মনে পড়ে যাচ্ছে, বাট সত্যি খুব ভালো। যেমন ছোটবেলায় স্কুল লাইফে বলো, 10 বলো বা 12 বলো, এবং বিশেষ করে যখন 11 12-এ পড়ি বা মাধ্যমিকের সময়, ওই সময় বাবার খুব অবস্থা খারাপ হয়ে যায়। তো সব টিচারের কাছে বলেছিলাম যে এরকম আমার পারবো না পড়তে, বা পড়াশোনাটা হয়তো হবে না। তো সব টিচার আমার কাছে 95% টিচার আমার কাছে কোনো পেমেন্ট নিতেন, কোনো পয়সা, কোনো ফিস দিতেন না। তো আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি আগের কিউএনএতেও বলেছি এরকম, প্রত্যেকটা টিচার যারা আমাকে পড়াতেন তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, এবং আমি চেষ্টা করবো ইন ফিউচার সমাজে যেটা আমি পেয়ে এসেছি সেটা আবার ফিরিয়ে দেওয়ার সমাজের, কারণ এগুলো তো মানে সমাজ গড়ার কাজেই তো লাগে না। তো আমিও চেষ্টা করবো সেটাকে ফিরিয়ে দেওয়ার কোনো না কোনো মাধ্যমে, যেমন তোমাদেরকে হেল্প করছি এরকমই। স্কুলের এমন কোনো কাজ করেছো যেটা মনে পড়লে এখনো হাসি পাই, যে এরকম ফাও কাজও আমি বা আমরা স্কুলে করতাম? না এরকম স্কুলে, হ্যাঁ পাঁচিল টাচিল টপকে পালানোর চেষ্টা তো করেছি, বা স্কুলের যে মেন ধরো গেট, গেটের নিচে একটা ধরো এখান এখান মানে এটা ধরো মাটি, এখান থেকে হয়তো গেটটা আছে, তো নিচের থেকে গড়িয়ে মানে শুয়ে শুয়ে গেট টপকে পালানো যেত। তো এরকম করতেও করেছি, এরকম করেছি, তো এগুলো খুব মানে হাসি লাগে। আর হ্যাঁ একবার একবার আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মনে হয় বিশ্বনাথবাবু আমাকে প্রচুর পিটিয়েছিল, সে একদম পুরো একদম স্কুলের পুরো একদম মাঠের মাঝখানে সেই বেদ দিয়ে কি যেন একটা করেছিলাম, ঠিক কি করেছিলাম মনে নেই, কাউকে মেরে টেরেছিলাম মনে হয়। হ্যাঁ প্রাইমারি স্কুলের একটা খুব ইনসিডেন্ট আমার মনে পড়েছে, প্রাইমারি স্কুলে মানে হচ্ছে যখন 1 থেকে 4-এ পড়তাম, আমি একটা ছেলের খুশি মেরে পুরো নাক ফাটিয়ে দিয়েছিলাম। তো পুরো এখান দিয়ে টপ টপ করে পুরো একদম রক্ত পড়ছিল, পুরো এখানে এরকম করে ঘুষি মেরেছিলাম একদম। ছিলাম তো খুব বাদর, আমি একদম ছিলাম তো খুব ভালো। প্রাইমারি স্কুলটা আমার এখন মনে পড়ছে। আর হ্যাঁ নাকও ফেটে গেছিল, দাঁতটাও এখান থেকে ভেঙে গেছিল, আমার এটুকু মনে হচ্ছে, দাঁতও ভেঙে গেছিল মাঝখান থেকে। মনে হয় সেটা দুধু দাঁত ছিল মনে হয়, না কি কে জানে। পরে তো আমার দাঁত তো দেখি তার ঠিক হয়ে গেছে, এখন আমি মাঝে করে আমার রাস্তায় দেখা হয়েছিল, আমার দেখা হতে পুরোনো কথা মনে পড়ে গেল। আর একটা খুব হয়েছে, আর একটা ইনসিডেন্ট মনে পড়লো, আমার বাড়ির পাশেই সৌগতদা আছে, জানি না ভিডিও দেখে কিনা। তো একবার একবার আমি আর সৌগতদা, মানে সৌগতদা এদিক থেকে যাচ্ছিল, আমি সামনের দিক থেকে আসছিলাম, কি যেন হয়েছিল যে এরম করে দিয়েছিলাম ধাক্কা, বুকে ধাক্কা দিয়েছিলাম।
দাদা ওখানে অজ্ঞান হয়ে সেই নিচে পড়ে গেছিল, আমার এখনো মনে পড়ে। কি জানি কি একটা করেছিলাম, মনে হয় কোনো রাগ হয়েছিল কি, খেলতে গিয়ে আমাকে আউট করে দিয়েছিল এমন একটা হয়েছিল, তাই জন্য ওরকম করেছিল। যা আউট করে দিল, ওদের দিয়েছিলাম এরকম ভাবে ধাক্কা পুরো সামনের দিক থেকে, সে পুরো বুকে। আমার মনে হচ্ছে দাদা সঙ্গে সঙ্গে সেই মাটিতে পড়ে গেল, অজ্ঞান টজ্ঞান হয়ে গেল, জল টল দিয়ে সবাই তুললো। ছিলাম তো খুব বাদর আমি, এটা তো সত্যি কথা। যাই হোক চলো এগোই। সুকন্যা প্রিয়ানি, আচ্ছা সুকন্যা প্রিয়ানি বলছে, আচ্ছা দাদা আমার একটা প্রশ্ন আছে, আশা করি অনেকেরই আছে সেম কোশ্চেন। এই যে সবাই 2 বছর ধরে বা 1 বছর ধরে প্রিপারেশন করে, আদৌ কি এত সময় লাগে নিট প্রিপারেশনের জন্য, নাকি যদি কেউ সিনসিয়ারলি 4 থেকে 5 মাস পরে সেও সিলেকশন পেতে পারে? এটা আমার খুব জানার ইচ্ছা। দেখো সত্যি কথা বলতে টাইম তো লাগে, ঠিক আছে, মানে 4-5 মাস পরে অ্যাকচুয়ালি, মানে তুমি যদি বলো যে তুমি 11-12 পড়োনি, কিচ্ছু পড়োনি, 4-5 মাস পরে তুমি নিট ক্লিয়ার করবে, তো এটা তো নেক্সট ইম্পসিবল, ঠিক আছে। তোমাকে একটা বছর তো মিনিমাম পুরো ফুল ফোকাস করে দিতে হবে। আর যেমন কপিল স্যারও বলে, আমি দেখেছি, বা আমিও একটা আগের ভিডিওতে বললাম, আমার ওটা খুব ভালো লাগে, যে 2500 থেকে 3000 ঘন্টা লাগে পুরো একটা কমপ্লিট প্রিপারেশন, ঠিক আছে। তো এই 2500 থেকে 3000 ঘন্টা যা একবার সুন্দর করে প্রিপারেশন করে, সে কিন্তু সিলেক্ট হয়ে বেরিয়ে যায়। হ্যাঁ অবশ্যই 5%, 4 to 5% লাখ তো কাজ করে, যে ওই দিনটা কেমন কাটবে, ওই টাইম কোশ্চেন তুমি কিভাবে অ্যাটেম্প করছো, তো এগুলো তো কাজ করে। বাট 3000 ঘন্টার কাছাকাছি প্রিপারেশন লাগে, ঠিক আছে। তো তুমি যদি 4-5 মাসে সেই পরিমাণ টাইম দিতে পারো, সেভাবে ফোকাস করে পড়তে পারো, হতে পারে। বাট তখনই তোমার পসিবল যখন তুমি 11-12 খুব ভালো করে তোমার পড়া ছিল, তখন পসিবল। একদম শুধু 4-5 মাস পড়লে 11-12 ভালো করে পড়ো, তাহলে কখনোই পসিবল না। বিউটিফুল ভিউজ কমেন্ট করেছে, ভ্যাকেশন ইন কলেজ ইন এমবিবিএস সেমিস্টার টাইমস। দেখো ভ্যাকেশন বলে এমবিবিএস এ সেরকম কিছু হয় না, ঠিক আছে। তুমি যদি ভ্যাকেশন নিয়ে নাও, ওটাই তোমার কাছে ভ্যাকেশন, ঠিক আছে। তো সেমিস্টারের আগে, প্রতি সেমিস্টারের আগে একটা স্টাডি লিভ থাকে, 7 দিন হোক বা 8 দিন হোক, তোমাদের কলেজের উপর ডিপেন্ড করছে কিরকম কি দেয়। তো এরকম একটা স্টাডি লিভ থাকে, এবং প্রফের আগে 1 মাসের একটা স্টাডি লিভ থাকে। তো তখন তো ভালোভাবে পড়াশোনা করা যায়, কোনো সমস্যা নেই। বাট এমনি কোনো রকম বড় লম্বা ছুটি থাকে, যেমন এখন আমরা মাস ভাঙ নিয়েছি 25 তারিখ থেকে 1 তারিখ অব্দি, সরি 4 তারিখ অব্দি। তো এরকম যদি মাস ভাঙ নাও, তো সেটা তোমার কাছে ভ্যাকেশন। দাদা তুমি নিটের কেমিস্ট্রি প্রিপারেশনের জন্য কোন কোন বুক করবো একটু সাজেস্ট করো, আমার কেমিস্ট্রিটা উইক, আমি 2027 নিট দেবো, তাহলে হেল্প হবে। কারণ আমি তো কেমিস্ট্রির জন্য ওরাও কিছু বুক করতাম না, তুমি ফিঙ্গার টিপসে কিছু করেছিলাম, বাট ও আমার সেমই লেগেছে পিডাব্লিউ ডিবিবির সঙ্গে, তো আমি কিছু করতাম না। আমি মেনলি পিওইকো আর ডিবিবি করতাম, তো সেরকম বুক আমি করিনি, তো আমি কি করে বলি বলো। হাই দাদা, আমি অঙ্কনা, কেমন আছো? ভালো আছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমি নিটের ড্রপার, আমি তোমার মতো হতে চাই। আমার কোশ্চেন হলো এটাই যে তোমার গার্লফ্রেন্ড আছে কি? সত্যি বলবে কিন্তু। নেই বাবা, নেই 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 মা, নেই 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 নেই। বিশ্বাস হয় না নাকি কারণ, নাকি সিরিয়াসলি নেই? আমি 2-2.5 বছর থেকে 2 বছর হয়ে গেল প্রায় সিঙ্গেল, 2-2.5 বছর হয়ে গেল। দেখা যাক কি হয় লাইফে। ওরকম অত ভাবি টাবি না রিলেশনশিপের ব্যাপারে। হ্যাঁ কষ্ট হয় দুটো টাইমে, ঠিক আছে, সত্যি কথা, টু বি অনেস্ট, দুটো টাইমে খুব কষ্ট হয় সিঙ্গেলদের। একটা হচ্ছে পুজোর সময়, দুর্গাপুজোর সময়, অষ্টমীর দিনে আর দুর্গাপুজোতে, আর দুই হচ্ছে সরস্বতী পুজোতে, ঠিক আছে। এছাড়া আর বাকি সময় আমার কখনোই মনে হয় না, বাকি সময় আমার নিজের কাজেই নিজে ব্যস্ত থাকি, তো বাকি সময় কখনোই মনে হয়। দুর্গাপূজা সরস্বতী পুজোতে সত্যি কষ্ট হয়, ঠিক আছে, এবং প্রত্যেকটা সিঙ্গেলের কষ্ট হয়, একদম সত্যি কথা বলবে, ঠিক আছে। কষ্ট হয় সবার। লিভার কমেন্ট করেছে, দাদা তুমি নিট অবধি টোটাল কতগুলো ফুল সিলেবাস মক টেস্ট দিয়েছে? প্রায় 25-এর কাছাকাছি দিয়েছিলাম। তোমার বন্ধুদের মধ্যে কে সবচেয়ে বেশি মক টেস্ট দিয়েছে ফুল সিলেবাস বা টোটাল, অ্যান্ড তার নিট স্কোর কত? জেনে বলবো, কারণ এরকম আমার ঠিক অ্যাকচুয়ালি মনে নেই। থ্যাংক ইউ দাদা ফর ইউর গাইডেন্স, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই। হাউ টু ইউ মুভ অন? হ্যাঁ এটা ভালো কোশ্চেন। তো দেখো মুভ অনটা, দেখো আমার টাইমে যদি বলি, আমার তো নিটের টাইমে ছিল। তো আমি নিটের টাইমে, দেখো সত্যি কথা বলতে চাপ তো ছিল। আমি 1.5-2 মাস আমার খুব খুব খারাপ গেছে একদম ওই সময়টা। ঘরে পড়ে থাকতাম, খুব খারাপ গেছে, পড়তে চাইতাম, ঠিকঠাক করে পড়তে পারতাম না। তো খারাপ তো গেছে। অরিজিৎ বলে আমার বন্ধু আছে, তো পুলিশ বন্ধু, তোমরা তো দেখেছো ভিডিওতে, তো সে খুব হেল্প করেছিল। তার সঙ্গে যেতাম, চাটা খেতে যেতাম, গল্প টল্প করতাম, তো ভালো লাগতো। তো খারাপ তো খুবই যায়, বাট আস্তে 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 নিজেকে বোঝাতে হবে যে যে গেছে সে গেছে, তাকে নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। যেটা তোমার লাইফে এখন যেটা চলছে, যেটা তোমার কাছে বেশি প্রায়োরিটি এখন, সেটাতে তোমার ফোকাস করতে হবে। আমার কাছে প্রায়োরিটি ছিল যে আমার নিট ক্র্যাক করে যে কোনো মেডিকেল কলেজ যেতে হবে, নিজেকে প্রুভ করতে হবে। আমি একটা অলরেডি কাজ ছেড়ে এসে বাড়িতে পড়ছি, তো আমার ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট ছিল, এবং টাইমটাও বেশি ডিফিকাল্ট ছিল, কারণ যে তুমি কাজের মধ্যে থাকলে না তোমার মন অন্যদিকে চলে যাবে, বাট তুমি বাড়িতে বসে পড়ছো, মাথার মধ্যে সারাক্ষণ ওইটাই আসতে থাকে। তো খুবই ডিফিকাল্ট ছিল, বাট আস্তে আস্তে নিজেকে বুঝিয়েছি যখন নিজের কাজটা করতে হবে। আমি তার জায়গাটাকে রিপ্লেস করেছিলাম এনসিআরটি দিয়ে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিয়ে। তো
তো আস্তে 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 আমি ফোকাসে চলে আসি। আর টাইম লেগেছিল এবং খুবই খারাপ সময় ছিল এটা অবশ্যই। সুমাল্য মণ্ডল বলছে ইম্পর্টেন্স অফ রিভিশন অ্যান্ড কনসিস্টেন্সি অ্যান্ড কোশ্চেন প্র্যাকটিস অ্যান্ড ডিসিপ্লিন। প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, নতুন করে আর কি বলবো, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। স্বাগত বলছে দাদা তুমি বাইক স্কুটি চালাতে পারো, তুমি যখন মায়াপুরে গেলে তখন চালাওনি কেন? আমি চালিয়েছিলাম, স্কুটি চালাতে পারি, বাইকটা পারি না তা না, বাইক পারি বাট ওই মাঝে মাঝে শুধু অফ হয়ে যায় আমার সঙ্গে, ঠিক আছে, তো ওই জন্য একটু প্রবলেম হয়। তো বাইকটা অতি পারি না, বাট স্কুটি খুব ভালোই পারি চালাতে। মায়াপুরে গেছিলাম তখন আমিও কিছুটা রাস্তা চালিয়েছিলাম, বেশিটা হাইওয়েতে অরিজিৎ বলছিল ওই চালাবে, যেহেতু ও জানে টানে সব কিছু, তো বেশিটা ওই চালিয়েছে, আমি সামান্য একটু চালিয়েছিলাম, ওটা বেশি আমি চালাইনি। ডন সিক্স বলছে আজকের দিনে দাঁড়িয়ে এমবিবিএস কি আদৌ অর্থিত? শুনলাম জিডিএমও পোস্ট বেরিয়েছিল, তাতে এমএস রাও এক্সামে বসেছিল। হ্যাঁ, এটা তো সত্যি কথা। আরএমও নার্সিং হোমে ওদের অবস্থা তো আগেই খারাপ ছিল, অ্যান্ড যেরকম সিচুয়েশন বাড়ছে, তোমার কি মত এটা নিয়ে? দেখো দেখো, তুমি যে কোনো কোর্স বলো না কেন, তুমি দেখো সব জায়গাতে স্যাচুরেশন চলে রয়েছে, ঠিক আছে, তুমি ইঞ্জিনিয়ারিংও স্যাচুরেশন রয়েছে, যে কোনো কোর্স স্যাচুরেশন রয়েছে। তো একটা টাইম পর এমবিবিএসও স্যাচুরেশন আসবে, এটা তো স্বাভাবিক। যেই হিসেবে প্রাইভেট মেডিকেল কলেজ খুলছে, তো দেখা যাক আর হয়তো 20 বছর পর সেই ঘরে ঘরে ডাক্তার, ঘরে ঘরে ইঞ্জিনিয়ারের মতোই হয়তো হয়ে যাবে, যেভাবে চলছে। বাট এইভাবে যদি চলতে থাকে সত্যি খুব বাজে অবস্থা হতে চলেছে। তো স্যাচুরেশন তো এখনো সেই হিসেবে আসেনি, বাট নেক্সট আমরা যখন বেরোবো তখন হয়তো অনেক বেশি স্যাচুরেট হয়ে যাবে। তো আর 10-15 বছর হয়তো খুবই স্যাচুরেট হয়ে যাবে, এখন 1 লাখের ওপর সিট চলে গেছে, এখন 1,10,15,000 প্রায় সিট হয়ে গেছে। এটা তো আমি বলছি জাস্ট আমাদের ইন্ডিয়াতেই প্রাইভেট প্লাস গভর্নমেন্ট মিলিয়ে, এছাড়াও তুমি বাইরে যাচ্ছে যারা তোমার পড়তে, তো তারাও ধরো রয়েছে। তো মার্কেট তো স্যাচুরেট হচ্ছে, কিন্তু দেখো তুমি সেই হিসেবে কিন্তু কেউ বসে নেই। যে ধরো বসে আছে ঘরে, সে দেখো কোনো না কোনো মানে ইয়ের জন্য পড়ছে, নিট পিজির জন্য পড়ছে বা আইএনএসসির জন্য পড়ছে, সে হয়তো পড়ছে, এমন না যে সে ইচ্ছা করে বসে রয়েছে। তো এরকমটাও খুব একটা নেই, তুমি প্রাইভেটে জব পাবে যতটুকু আমি জানি, 1-1.5 লাখ তো আরামসে তুমি এখনো এক্সপেক্ট করতেই পারো। ব্যাস এটুকুই। প্রিয়াঞ্জলি দত্ত বলছে থার্ড অ্যাটেম্পটে নিট ক্লিয়ার করেছি, জেএনএম কল্যাণীতে পড়ছি। বাহ, খুব সুন্দর খুব সুন্দর, কংগ্রেচুলেশনস। পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, প্রচণ্ড স্ট্রেস লাগছে, কি করে ঠিক করে পড়াশোনা করবো দাদা, প্লিজ বলে দাও। দেখো আমি বুঝতে পারছি তোমার সিচুয়েশন। যখন ফার্স্ট আমিও ঢুকেছিলাম, আমার পুরোনো ভিডিওগুলো যদি দেখো ব্লগে, দেখো আমি ডিরেক্ট বলতাম যে ক্লাসে কি চলছে কিছু বুঝতে পারি না, টিচাররা কি পড়ায় ভালো করে কানেক্ট করতে পারি না। আর বিশেষ করে আমার সমস্যা হতো কি, আমি হলো অনলাইনে পড়ে গেছি, হঠাৎ করে আবার সেই টিচার পড়াচ্ছে, আমি সেই ক্লাস 4-5 বছর আগে লাস্ট আমি স্কুল বা এই টাইপের জিনিস পড়াশোনা ছেড়ে এসেছি, তো আমার কাছে খুব নতুন লাগতো বিষয়গুলো। তো হয়তো তোমার কাছে এরকম লাগছে, কি রকম পড়াচ্ছে, অনেক জায়গায় ইংলিশে পুরো ফ্লোতে পড়াই, আপনি ঠিকঠাক করে ক্যাচ করতে পারছো, তো আমার সাথেও হতো। তো আস্তে 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 ওগুলো ঠিক হয়ে যায়। তারপর মেন ফোকাস, তোমাকে তুমি যদি কিছু বুঝতে না পারো, তোমাকে ইউটিউব এখন রয়েছে, তুমি যে কোনো অনলাইন হয়তো কোনো প্ল্যাটফর্ম দিতে, সেখান থেকে পড়তে পারো। তো হ্যাঁ, মানছি আমি যে কলেজের ক্লাসে তুমি যে কলেজই বলো সেরকম ভালো করে হয় না, কারণ অত কম টাইমে টিচারদের পক্ষেও সম্ভব হয় না ভালো করে পড়ানোর। 1 ঘন্টার মধ্যে তোমার রোল কল করতে হয়, ধরো ওটা কোশ্চেন করলো, ওর সেটা কোশ্চেন করলো, তো সব কিছুকে হ্যান্ডেল করতে টিচারদের পক্ষেও সম্ভব হয় না, ঠিক আছে। তো বুঝতে পারছি তোমার কষ্টটা, আমার সাথেও হতো, বাট আস্তে 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 ঠিক হয়ে যায়। এবং মেন তোমাকে দেখো, আমি তোমাকে একটা কথাই বলতে পারি যে প্রতিদিন টার্গেট রাখো, কিছু না কিছু টপিক তুমি একটা না একটা পড়বে, ঠিক আছে, যেটা তুমি মেন টার্গেট রাখো। আমার সঙ্গে ফার্স্ট ইয়ারে সম্ভব হয়নি বা অনেকের সাথে হয় না, বাট তুমি যদি চেষ্টা করো প্রতিদিন কিছু না কিছু পড়ার, দেখবে তুমি এক্সামের আগে ভালো সিচুয়েশন আছে। দেখো তুমি যখন ফাইনাল এক্সাম দিতে যাবে সবারই সিচুয়েশন ঠিক সেমই হয়ে যায়, বাট তুমি যদি একটু প্রতিদিন কিছু না কিছু পড়ে রাখো, তুমি প্রত্যেকটা সেমিস্টার আগে 1 সপ্তাহ বা 10 দিনের একটা স্টাডি লিভ পাবে। তো সেই টাইমটাকে যদি ভালো করে রিভাইজ করতে পারো বা খুব সুন্দর করে একবার পিওয়াইকিউগুলো সলভ করতে পারো, তো অনেক হেল্প হবে, ঠিক আছে। তো পিওয়াইকিউ ওরিয়েন্টেড পড়ো, টপিক ওরিয়েন্টেড পড়ো, ইম্পর্টেন্ট টপিক ওরিয়েন্টেড পড়ো, ক্লাসে গিয়ে দেখো যে স্যাররা কোন টপিকগুলো বলছে বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি ফোকাস করছে, সেগুলো তুমি মেন ফোকাস করো, দেখবে অনেক বেশি লাভ হবে। বোর্ডসের সাথে রানিং ইয়ারে নিট ক্লিয়ার করার জন্য ডেইলি রুটিন কেমন হওয়া উচিত দাদা? দেখো বোর্ডসের সঙ্গে ক্লিয়ার করতে গেলে তোমার দেখতে হবে তুমি স্কুলে তোমার কদিন যেতে হচ্ছে সপ্তাহে। যেদিন সপ্তাহে স্কুলে যাবে সেদিন তো টাইম কম পাবে, যেদিন স্কুল যাবে না সেদিন টাইমটা পুরোপুরি ইউটিলাইজ করবে। তো দেখো বোর্ডসের সঙ্গে ক্লিয়ার করতে গেলে টু বি একদম অনেস্ট কথা যদি আমি বলি, তাহলে এফর্ট তো তোমাকে অনেক দিতে হবে, এটা তো মানছি আমি। এবং তুমি যদি একজন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট হও, তোমাকে আরও বেশি এফর্ট দিতে হবে, কারণ সিবিএসসির ক্ষেত্রে এনসিইআরটি ওদের পড়ায়, তো একটু হলেও ওদের অলরেডি ক্লাসে ওই সেম টাইপের পড়াচ্ছে, তো অনেক সুবিধা হয়। বাট এক্ষেত্রে তোমাকে অনেক বেশি এফর্ট তো দিতেই হবে। বাট তোমার যদি টার্গেট থাকে আমি ফার্স্ট টাইমটা ক্লিয়ার করবো, সে যাই হোক না কারণ, এরকম অনেক এক্সাম্পল রয়েছে,
তুমি ক্লিয়ার করে বেরিয়ে যাবে, ঠিক আছে। আমাদের প্রিয়জিৎ ছেলেটা ফার্স্ট সেকেন্ডে ক্লিয়ার করে রয়েছে, ও কিন্তু অলরেডি একজন ওয়েস্ট বেঙ্গলের টপার, ঠিক আছে। তো তোমার যদি টার্গেট থাকে তুমি অবশ্যই বেরিয়ে আসবে, কিন্তু প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে, ব্যাকলগ রাখলে চলবে না। আর 11-12 যেটা হয় না, একটা হরমোনাল চেঞ্জ করতে হঠাৎ করে আমরা এখন নিজেদেরকে দাদা দাদা বলা বা দাদা দিদি মানা শুরু করে দিই, বাট এইগুলোতে পড়লে কিন্তু চলবে না, ঠিক আছে। ব্যাস। আর সুমাল্য মন্ডল একটা লাস্ট কোশ্চেন করেছে, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, আমি ক্লাস 11-এ কারেন্ট ইয়ারে অফলাইন ছেড়ে দিয়ে শুধু অনলাইনে পড়ছি অক্সিজমে। বা খুব সুন্দর। নেক্সট ইয়ার ক্লাস 12-এ কি অফলাইন টিউশন লাগবে? দেখো তুমি যদি অনলাইনে একবার কমফোর্টেবল হয়ে যাও তাহলে তুমি আবার কেন অফলাইনে যাবে, এটা তোমার কমপ্লিটলি নিজের উপর ডিপেন্ড করছে। তোমার যদি মনে হয় যে লাগবে তাহলে তুমি অবশ্যই নেবে, যদি মনে হয় যে লাগবে না তাহলে তুমি যেটা পড়ছো সেটাই পড়বে, তো এটাই আর কি। তো আমি একদম সব কোশ্চেনই মোটামুটি নিয়েছি, সমস্ত কোশ্চেনই। তো কেমন লাগলো ভিডিওটা বলো, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন যদি কারোর বাদ চলে যায় তো আই এম এক্সট্রিমলি সরি। তো হয়তো মেবি যাবে না, বাট যদি কখনো জয়ে থাকে তো তোমরা নিচে কমেন্টে কোশ্চেন করো, আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। তো সকলকে অনস অ্যাগেইন হ্যাপি নিউ ইয়ার, সকালের নতুন বছর খুব ভালো কাটুক। 2026-এর জন্য প্রিপেয়ার করছো তাদেরকে অল দ্য বেস্ট, এবং যারা MBBS ফার্স্ট ইয়ার থেকে ভিডিও দেখছো তো সামনে তোমাদের সেমিস্টার, তো খুব ভালো কাটুক সেমিস্টার। খারাপ হলেও চিন্তা করো না, পড়তে থাকো, অবশ্যই ভালো হবে। তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা, গুড বাই অ্যান্ড গুড নাইট, টাটা।